সরি ফিজিওলজিতে। এখন আমি পড়াবো, আমরা আজকে পড়বো, স্টার্ট করবো কি ফার্মাকোলজি। ঠিক আছে, ফার্মাকোলজিতে আমাদের কি কি জিনিস থাকবে? ওষুধ থাকবে, ড্রাগ, মেডিসিন। ঠিক আছে, ওষুধ নিয়ে এটা টোটাল ফার্মাকোলজি সাবজেক্টটাই হচ্ছে ওষুধ। কী কী ওষুধ আছে, সেই ওষুধের কাজ কি, সেই ওষুধের ধরন কেমন, কিভাবে পাওয়া যায়, কিভাবে তারা কাজ করে। ঠিক আছে, কার কি সাইড ইফেক্ট আছে না আছে, এটাই হচ্ছে ফার্মাকোলজির মেইন কি। এটা এইটুকু তো বুঝছেন ফার্মাকোলজিতে আমরা কী করতেছি। ঠিক আছে, এরপরে দেখ চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? ফার্মাকোলজি। মানে এই কথাটা আমি বললাম যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আপনার ড্রাগ অথবা মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? ফার্মাকোলজি। ঠিক আছে, এখন ফার্মাকোলজির ইম্পর্টেন্স বিষয়টা দেখা যাবে। এগুলো সহজ, আমি একবার একটু টানা বলে দেবো। রোগ নির্ণয় অথবা রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের মূলত মেডিসিন দরকার হয়। কারণ আমি একটা রোগ জানলাম যে আমার অ্যানাটমি এবং অ্যানাটমি বিদ্যা এবং ফিজিওলজি বিদ্যা দিয়ে জানতে পারলাম যে এখানে একটা রোগ হচ্ছে। রোগটা তো নির্মূল করতে হবে, তাই না? শুধু রোগটা রেখে দিলে হবে না, তার জন্য আমার কিসের দরকার? মেডিসিনের দরকার। হ্যাঁ, যখন আর কিছু রোগ আছে যেটা মেডিসিন আর সম্ভব হয় না, তখন আমাদের সার্জারি লাগে বা অন্য কিছু লাগবে, থেরাপি চলে যায়, অনেক কিছু আছে। কিন্তু আগে আমরা কি ওষুধের দরকার হয় যাতে ওই প্রবলেমটা থেকে আমরা বের হতে পারি। তাই বলছে রোগ নির্ণয় রোগের চিকিৎসার ক্ষেত্রে মূলত মেডিসিন দরকার হয়। আর মেডিসিনগুলো তৈরি হয় কোথা থেকে? ড্রাগ। এখন ড্রাগ আর মেডিসিনের মধ্যে তফাৎ কি এটা জানতে হবে। ঠিক আছে, ফার্মাকোলজি পাঠ করলে ড্রাগ এবং মেডিসিনের যাবতীয় বিষয় সম্বন্ধে জানা যায়। এখানে বলছে ইন্ডিকেশন। কি বলছে? ইন্ডিকেশন, তাই তো? আচ্ছা, এটা আমি ইন্ডিকেশন 23 নম্বর দেব না, আচ্ছা লাগবে। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে কি? নির্দেশনা। ঠিক আছে, কালি নেই নাকি আমার হাতে কালি করতেছে? এগুলো কালি নেই, যেগুলো সেগুলো ফেলে দেয়। এগুলো তো রিফিল করা যায়, রিফিল তো করা যায় না, তাহলে রেখে রাখবে। ইন্ডিকেশন, হ্যাঁ, ইন্ডিকেশন। ঠিক আছে, মানে কি? নির্দেশনা। নির্দেশনা মানে কি? এই ওষুধ আমি কোথায় কোথায় ইউজ করতে পারবো, এই ওষুধ আমি কোথায় কোথায় ইউজ করতে পারবো, মনে থাকবে? নির্দেশনা। ঠিক আছে, বাংলা ঠিক আছে। নির্দেশনা মানে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো। নির্দেশনা মানে কি? নির্দেশনা মানেও আমরা বুঝি না, আমরা এমনই বাঙালি, সেটাও কিন্তু বুঝবো না, স্বাভাবিক। সহজ কথা হচ্ছে কোথায় কোথায় আমরা এই ওষুধগুলো ইউজ করতে পারবো। এরপরে কি বলছে দেখো, কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? বিপরীত নির্দেশনা, মানে কোথায় কোথায় ইউজ করতে পারবো না। ঠিক আছে, সব ওষুধ সব জায়গায় ইউজ করা যাবে না, কোন ওষুধ কোথায় ইউজ করা যাবে, কোন ওষুধ কোথায় ইউজ করা যাবে না, এটা জানাটা জরুরি, তাই না? তাহলে এগুলো কোন সাবজেক্টের মধ্যে পড়বে? ডেফিনেটলি ফার্মাকোলজির মধ্যেই পড়বে। আচ্ছা, এরপরে আর কি বলছে? ডোজ। ডোজ মানে মাত্রা। ঠিক আছে, ভালো বাংলা কি? মাত্রা, মানে কত মাত্রায় আমি ওষুধটা দিতে পারবো। ঠিক আছে, আর কি বলছে? সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া। সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া, মানে ওষুধটা খেলে কি কি সমস্যা হতে পারে। অনেক ওষুধে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যেমন সিম্পল একটা ওষুধের কথা বলি, মেট্রোনিডাজোল। হ্যাঁ, মেট্রোনিডাজোল সবাই জানেন, নাম জানেন। ফিলমেট, ফ্লামিড, এগুলো কি সব মেট্রোনিডাজোল। বানান লিখবো, কিসের জন্য বলতেছি? ধরেন মেট্রোনিডাজোল খুবই ভালো ওষুধ। হ্যাঁ, এই যে আমরা কমন ওষুধ, এটা আমাদের ফিলমেট, ফ্লামিড, 400 mg, 200 mg, ঠিক আছে, 200 mg, 400 mg এগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, এখন 500 mg ফর্মেও করছে। এখন দেখ, এই ওষুধটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে একটু খেলে এটা হরমোনাল কারণে। ঠিক আছে, ফিমেলদের হরমোন ছেলেদের হরমোন এক না, হরমোনাল কারণে এদের কি হয়, একটু টেস্টটা একটু অন্যরকম লাগে। মানে আপনি খেলে, হ্যাঁ, আপনি খেলে যেরকম ধরনের অসুবিধা হবে, একজন ফিমেল খেলে তার থেকে একটা গন্ধ গন্ধ লাগে। এই ওষুধে এমনি একটা গন্ধ আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা একটু বেশি লাগে। তো এই ধরনের কিছু ওষুধ থাকে যেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কাজ করে, এটা একটা। আর কি বললাম আমি, কি সাইড ইফেক্ট, এক এক ওষুধের এক এক ধরনের সাইড ইফেক্ট থাকে। কোনো কোনো ওষুধ, যেমন আপনাকে আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, আপনাকে দুজনের মধ্যে অ্যান্টিবায়োটিক দিলাম, সেম অ্যান্টিবায়োটিকই দিলাম। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার ক্ষেত্রে একটা বমি বমি ভাব আসছে, আপনার শরীর ওই পরিমাণ ওষুধের
লোডটা নিতে পারছে না, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে এটাই বলে যে পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো ছাড়াও, এগুলো তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, মানে পেশেন্ট টু পেশেন্টের উপর ডিপেন্ড করে। এগুলো ছাড়াও প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, কম বেশি সাইড ইফেক্ট প্রতিটা ওষুধেরই আছে। কিছু কিছু ওষুধ আছে মাত্রা অতিরিক্ত, যেমন পেইন কিলার বেশি খাইতে সবসময় নিষেধ করে। কেন? কারণ এটা আপনার কিডনির উপর এফেক্ট করার চান্স থাকে। কিন্তু তাই বলে ব্যথা হলে আমি পেইন কিলার খাবো না, খেতে তো হবে, আর তো কোনো অপশন নেই আপনার কাছে। ব্যথা হয়েছে মানে আপনাকে পেইন কিলার খেতে হবে। এখন সেটা একটা মাত্রা আছে, আপনি কতদিন খাচ্ছেন, কতবার খাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে সাইড ইফেক্টটা হয়। আপনি যদি এখন টানা অনেক দিন ধরে খেয়ে দেন, 6 মাস ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন পেইন কিলার টানা, তাহলে তখন একটা কিডনির উপর ইফেক্ট করবে। কিন্তু আপনি 1 সপ্তাহ খাচ্ছেন, তাতে আপনার সমস্যা হবে। তো এগুলো বিভিন্ন রকম সাইড ইফেক্ট থাকে, মানে এক একটা ওষুধে এক এক সাইড ইফেক্ট থাকে। প্রতিটা সবসময় মানে ইচ অ্যান্ড এভরি ড্রাগ আছে সাইড ইফেক্ট, প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে কম বেশি। যেমন নাপা হচ্ছে সব থেকে সেফ ড্রাগ, ঠিক আছে। নাপাতে আপনার উপর পার্শ্ব প্রতিক্রিয়াটা অন্যান্য ওষুধের থেকে কম। এবার দেখেন আর কি বলছি, ফলে রোগীর দেহে সঠিকভাবে উপযুক্ত মেডিসিন প্রয়োগ করলে রোগীর কী হয়, আরোগ্য লাভ করে। তাই চিকিৎসা বিজ্ঞানে ফার্মাকোলজি খুবই ইম্পর্টেন্ট, তাই না? এখন আসেন ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য। আগে 3 নম্বর কোশ্চেনে আসেন, তারপরে 2 নম্বর কোশ্চেন। ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য দেখেন। ড্রাগের একটা নির্দিষ্ট মাত্রা থাকে না, যেমন আমি বলি নাপাই বলি, আচ্ছা নাপা তো ব্র্যান্ড, প্যারাসিটামল কত 500 mg। শুধু যখন প্যারাসিটামল কথাটা আমি লিখবো তখন এটা ড্রাগ, ঠিক আছে। এটা তখন শুধু ড্রাগ হবে, কারণ এর কোনো মাত্রা নেই। যখনই আমি এখানে মাত্রা লাগাই দিব তখন এটা হয়ে যাবে কি মেডিসিন। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ড্রাগ অ্যান্ড মেডিসিন, ঠিক আছে। প্যারাসিটামল লিখতেছি, এটা তখন কি বলবেন, কোথাও লেখা থাকলে এটা ড্রাগ। যখন আমি এটা মাত্রা লাগাই দিচ্ছি বা কোনো একটা লাগাচ্ছি 250 mg দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা একটা মাত্রা আছে, সেটা যখন লাগাবো তখন এটার নাম হয়ে যাবে কি মেডিসিন। এই দুটার মধ্যে ড্রাগ আর মেডিসিনের মধ্যে তফাৎ হচ্ছে এটা। এই জন্যই বলে সকল মেডিসিনই ড্রাগ, সকল ড্রাগ মেডিসিন না। কারণ কি দেখেন, সকল মেডিসিন ড্রাগ, ভালো করে দেখেন, সকল মেডিসিন ড্রাগ। কারণ কি, এই ওষুধ আমি যখন মাত্রা লাগাই দিচ্ছি তখন অবশ্যই এটা মেডিসিন, তাই না? তাহলে সকল মেডিসিনই কি ড্রাগের মধ্যে পড়তেছে, তাই না? কিন্তু সকল ড্রাগ কি মেডিসিন হবে না, কারণ ড্রাগের কি থাকে না, নির্দিষ্ট মাত্রা থাকে না। তাহলে কি এই জিনিসটা কি তখন মেডিসিনের মধ্যে যাবে না? এটাই হচ্ছে ডিফারেন্স। তাই বলছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা থাকে, যেমন অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ। দ্বিতীয় নম্বরে দেখেন, এই পাশে দেখেন মেডিসিনের নির্দিষ্ট মাত্রা থাকে, যেমন অ্যাজিথ্রোমাইসিন কি 500 mg। এটা হচ্ছে ডিফারেন্স ড্রাগ আর মেডিসিন। আর কি আছে দেখেন, সকল মেডিসিনই ড্রাগ বললাম, আর সকল ড্রাগই মেডিসিন হয়, কারণ মেডিসিন হতে গেলে অবশ্যই মাত্রা থাকতে হবে, আর ড্রাগ হতে গেলে মাত্রা থাকা যাবে না। তাহলে মেডিসিনগুলো অবশ্যই ড্রাগের মধ্যে পড়তেছে, কোন প্যারাসিটামল 500 mg, কিন্তু সকল ড্রাগ মেডিসিন না। ওকে, আর কি কি ক্ষেত্রে ব্যবহার, রোগ নির্ণয় ও রোগের চিকিৎসা বাদে অন্যান্য কাজে ব্যবহৃত হয়, যেমন জন্ম বলেন, ড্রাগ অনেক সময় নেশার কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, নেশার কাজে ব্যবহৃত ড্রাগ বলেন, ই করেন না, কোনো মাত্রা আছে। আর মেডিসিনটা হচ্ছে মেডিসিন তো আমার অবশ্যই দেখেছে, আরও একটা কাজে ব্যবহৃত হয়। দেখেন, রোগ নির্ণয় বা রোগের চিকিৎসা বাদে অন্যান্য কাজে ব্যবহৃত হয়। যে আপনার সে ই করে না, কি বলে, ড্রাগ নেয় না বিভিন্ন রকম, যে সেটা গুঁড়া করে নেয় অথবা হচ্ছে ইয়াবা এই ধরে নেয়, ওটার কোনো ডোজ কিন্তু ওদের থাকে না, ওরা কিন্তু ওদের ইচ্ছা মতো ওটা নেয়, ঠিক আছে। এটা একটা। আর কি, শুধুমাত্র রোগ নির্ণয় বাদেও রোগ নির্ণয়ের কাজে চিকিৎসা করে। আর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, যেমন বাহ্যিক যে জিনিসগুলো আমরা ইউজ করি, কি এখানে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউজ করা হয় কন্ডোম, ঠিক আছে। ওটার কোনো মাত্রা নেই, তো ওটা কিসের মধ্যে পড়বে, ড্রাগের মধ্যে পড়বে। তাহলে ওটা কি মেডিসিন না, ঠিক আছে। এরকম জিনিসগুলো তাহলে আপনার কিসের মধ্যে পড়বে, ড্রাগের অপশনের মধ্যে পড়বে। মেডিসিন হতে গেলে অবশ্যই তার মাত্রা থাকা লাগবে, মানে ডোজ থাকা লাগবে, ঠিক আছে, বুঝছেন এবার, ঠিক আছে। কিন্তু তাহলে এগুলো এইসব বাদে, মানে ডোজ বাদে যেসব জিনিসগুলো আমাদের আছে সেগুলো সব কিসের মধ্যে যাবে, ড্রাগের মধ্যে। আচ্ছা, এখন আসেন তাহলে এই পার্থক্য যখন বুঝছেন, তাহলে আপনাদের ড্রাগ আর মেডিসিনের সংজ্ঞা করতে সহজ হবে। এখন যে সকল কেমিক্যাল দেহে প্রবেশ করলে দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করে, অবশ্যই ওষুধ আমাদের শরীরের মধ্যে গিয়ে তো টিস্যুগুলোর সাথে বিক্রিয়া করে তো আমাদের প্রবলেমটা সলভ করে, তাই না? বিক্রিয়া করে কোষ কলার কার্যবলিতা পরিবর্তন করে থাকে, তাদেরকে ড্রাগ করে। যেমন প্যারাসিটামল, ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাক কি, ঠিক আছে, অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এগুলো সবই কি ব্যথার ওষুধ, মনে রাখবেন। এগুলো সব জেনেটিক নেম, শোনেন, আজ পর্যন্ত আপনারা এখন ব্র্যান্ড নেম পড়ে আসছে, যেমন নাপা, এইচ, তারপরে ফিলমেন্ট, প্লাজিল, এগুলো কি পড়ে আসছে, ব্র্যান্ড নেম, এক এক কোম্পানির এক এক রকম, ঠিক আছে। ফার্মাকোলজিতে এসে আপনারা কি করবেন, জেনেটিক নেম, যেটা সারা বিশ্বে একই, ঠিক আছে। আপনি ডাইক্লোফেনাক
কিন্তু প্যারাসিটামল এখানেও যায়, আমেরিকাও তা, কিন্তু আপনি যদি যে আমেরিকায় যে নাপা বলেন কেউ চিনবে না, ঠিক আছে? আপনি ওখানে গিয়ে যদি এইচ বলেন কেউ চিনবে না, ফ্লামিড বলেন কেউ চিনবে না, ঠিক আছে? কিন্তু মেট্রোনিডাজল বলেন সারা বিশ্বে সবাই জানে, ঠিক আছে? তো আপনারা এখন ফার্মাকোলজিতে কী নাম করবেন? জেনেটিক নাম করবেন। আর ফার্মাকোলজি সাবজেক্টটা কঠিন জেনেটিক নামের জন্য, ঠিক আছে? কারণ নামগুলো অনেক কঠিন করে, সামনে যখন যাবেন দেখবেন যে কিছুই মনে থাকছে। আচ্ছা, এখন আসেন মেডিসিন। ড্রাগের যে নির্দিষ্ট মাত্রা থাকে এবং রোগ নির্ণয়ের যে কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? মেডিসিন বলে। যেমন প্যারাসিটামল 500 mg, ডাইক্লোফেনাক 100 mg। এখন চলে যাবেন 23 নম্বর কোশ্চেন। দেখেন সবাই 23 নম্বর কোশ্চেন। আর দেখেন ড্রাগ নলেজ, আগে ওষুধ পড়ার আগে আমাদের ওষুধ সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে। ওষুধ তো আমরা এরপরে পরে তো আপনার ওষুধের মধ্যে ঢুকেই যাবে, কিন্তু একটা ওষুধে কী কী লাগে, কী কী থাকে, এগুলো জানাতে হবে, ঠিক আছে? ড্রাগ নলেজের একটা কমন 10টা পয়েন্ট থাকে, সবগুলো ওষুধ, ঠিক আছে? কি? ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি? বর্ণনা, মানে এইটা কোন গ্রুপের ওষুধ, কোন জাতীয় ওষুধ, ঠিক আছে? ধরেন আমি নাপার কথাই বললাম, বা একটা ইসের কথাই বললাম, গ্যাসের ওষুধের কথাই বললাম, ঠিক আছে? ধরেন ইসোমেপ্রাজোল, রাবিপ্রাজোল, তাহলে এটা কোন গ্রুপের ওষুধ, ঠিক আছে? মানে কোন কিসের ওষুধ, এটা গ্যাসের ওষুধ না কিসের ওষুধ, এটা কোন গ্রুপের মধ্যে আছে? কারণ একটা গ্রুপের মধ্যে অনেকগুলো ওষুধ থাকে, গ্যাসের ওষুধে কিন্তু অনেকগুলো আছে, মানে অ্যান্টি আলসার ওষুধ, ঠিক আছে? অ্যান্টি আলসার বলে এগুলোকে, অ্যান্টি আলসার ড্রাগ। এগুলোর মধ্যে অনেকগুলো আছে, ইসোমেপ্রাজোল আছে, রাবিপ্রাজোল আছে, পেন্টোপ্রাজোল আছে, লেন্সোপ্রাজোল আছে, আরও আছে, আর কি আছে? লেন্সোপ্রাজোল আছে, ডেক্সট্রামোপ্রাজোল আছে, আরও আছে, লেনিটিডিন আছে, ফেমোডিডিন আছে, অনেকগুলো আছে। তাহলে এটা কোন গ্রুপের মধ্যে পড়তেছে সেটা আমাদের জানানো, ওই ওষুধের কোন গ্রুপের মধ্যে, বর্ণনাটা আমরা জানাবো। এরপর মুড অফ অ্যাকশন, মানে কাজের ধরন, এটা কীভাবে কাজ করবে, ঠিক আছে? এটা জানাটা জরুরি। এরপরে ইন্ডিকেশন তো আগেই বলছি। মুড অফ অ্যাকশন, আচ্ছা, ঠিক আছে। মুড অফ অ্যাকশন তাহলে কি? এটা কাজের ধরন, ওষুধটা আপনার শরীরে কীভাবে কাজ করবে সেটা এই মুড অফ অ্যাকশনের মধ্যে বর্ণনা করা থাকে। প্রতিটা ওষুধ করতে গেলে এইগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, মুড অফ অ্যাকশনের মানে রোগের ক্ষেত্রে একটা ওষুধ খেলে ঠিক হবে, এটা আপনার শরীরে কীভাবে কাজ করবে সেটা আগে বেশি এখানে পড়ে। আমি দেখাচ্ছি একটা ওষুধের মুড অফ অ্যাকশন দেখাচ্ছি, তাহলে আপনি বলবেন। এরপরে ইন্ডিকেশন মানে কোন কোন ক্ষেত্রে ইউজ হবে, কন্ট্রা ইন্ডিকেশন মানে কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে না, ডোজেস ফর্ম মানে এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যাচ্ছে, ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে, ইনজেকশন ফর্মে পাওয়া যাচ্ছে, সিরাপ ফর্মে পাওয়া যাচ্ছে না সাপ্লিমেন্টারি ফর্মে পাওয়া যাচ্ছে, বোঝা গেল? সেগুলো সব হচ্ছে 5 নম্বর ডোজেস ফর্ম। শোনেন, ফার্মাকোলজি সাবজেক্টটাই খুবই কি বলবো রস কম, হ্যাঁ, একটু কষ্ট লাগবে, সারাদিন পরে এসে আরও কষ্ট লাগবে, আমি আগেই বলতেছি, ঠিক আছে? একটু নেওয়ার চেষ্টা করেন, সহজ জিনিস পাচ্ছে, এরপরে আরও করবে। ডোজ মানে কত মাত্রায় সে সেবন করবে, ঠিক আছে? সকালে করবে, রাতে করবে, নাকি কখন করবে সেটা, কত মাত্রায় করবে, কত এমজিতে করবে, 250 করবে নাকি 20 এমজিতে করবে না 40 এমজিতে করবে, সেটা এর মধ্যে করবে। সাইড এফেক্ট, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে ড্রাগের কিছু কিছু ওষুধ আছে ওই ওষুধের সাথে ওই ওষুধ দেওয়া যায় না, বা দিলে তার কার্যকারিতা কমে যায়, ঠিক আছে? একটা ওষুধ এমন আছে, একটা ওষুধ সিঙ্গেল ডোজে সিঙ্গেলভাবে দিলে, অথবা সেটার সাথে যদি আমি আরও একটা ওষুধ মানে অ্যান্টিবায়োটিক, সাপোজ একটা আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, হ্যাঁ, ধরেন সেফ্রোক্সিম অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি, কিন্তু আমি দেখলাম এই রোগের ক্ষেত্রে সেফ্রোক্সিমের সাথে যদি আমি মেট্রোটা অ্যাড করে দিই, মেট্রোনিডাজলটা অ্যাড করে, তাহলে ওই কাজটা আরও বেশি ভালো হবে, ঠিক আছে? তো ব্যাপারগুলো একটা ওষুধের সাথে আরেকটা ওষুধ দিয়ে যদি সেটা আরও বেশি এফিসিয়েন্ট হয়, মানে কাজ ভালোভাবে কাজ করে শরীরে, সেরকম কিছু ব্যাপার থাকে। আবার আরও কিছু ব্যাপার থাকে যে এই ওষুধটা দিলে ওই ওষুধের কার্যকারিতা কমে যায়, দু রকমই আছে, ঠিক আছে? ব্যথার ওষুধের সাথে আপনার গ্যাসের ওষুধ দিতেই হবে, কারণ কি? ব্যথার ওষুধটা খেলে আপনার অ্যাসিডিটি ফর্ম হয়, এটা ওর একটা ধরন, ঠিক আছে? তো এর সাথে আপনাকে অবশ্যই একটা গ্যাসের ওষুধ দিতে হবে। এই যে যেমন এটার সাথে এটা, হ্যাঁ এটা এই জিনিস, আবার এটা যেমন এই জিনিস, আবার আরও অনেক জিনিস আছে যে এই ওষুধটার সাথে ওই ওষুধটা দেওয়া যাবে না, দিলে কি হবে? তার কার্যকারিতা কমে যাবে, এরকম কিছু ব্যাপার থাকে, এটা কথা বলছে। আর বলছে প্রেগনেন্সি ক্যাটাগরি, ABCDX, প্রেগনেন্সি ক্যাটাগরি 5টাই, এ প্রেগনেন্সি এ, প্রেগনেন্সি বি, প্রেগনেন্সি সি, প্রেগনেন্সি ডি আর প্রেগনেন্সি এক্স, ঠিক আছে? এই জিনিসটা কি সেটা আমি একটু বলে দেবো, হ্যাঁ, ঠিক আছে? একটু আমি বলে দেবো, কারণ এটা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। আর হচ্ছে স্টোরেজ হচ্ছে সংরক্ষণ, মানে কীভাবে সংরক্ষণ করবো, সাধারণ টেম্পারেচার,
ফ্রিজে নাকি কীভাবে, ঠিক আছে, থাকে না, কীভাবে থাকে, আমার সাপোজিটরি কোথায় রাখা লাগে, ফ্রিজে রাখা। তো এটা আমি কীভাবে সংরক্ষণ করবো, কোন টেম্পারেচার সংরক্ষণ, এটা জানতে হবে। এখন আসেন প্রেগনেন্সি ক্যাটাগরি A B C D X লেখেন, প্রেগনেন্সি ক্যাটাগরিটা লিখেন শুধু, হ্যাঁ, কারণ কোন ওষুধ কোথায় দেওয়া যাবে, কীভাবে দেওয়া যাবে, প্রেগনেন্সি এতে দেওয়া যাবে কিনা, প্রেগনেন্সি বিতে দেওয়া যাবে কিনা, সিতে দেওয়া যাবে কিনা, কোন ওষুধ, সব ওষুধ। প্রথম কথা, প্রেগনেন্সিতে কিন্তু ওষুধ দেওয়া যায় না, ঠিক আছে, খুব ভেবে ডক্টরদেরকে দিতে হয়। এবং প্রেগনেন্ট লেডিদের কিন্তু সবাই ডিল করে না, সাধারণত গাইনোকোলজিস্ট বেশি যারাই আছে তারাই প্রেগনেন্ট লেডিদের বেশিরভাগ ক্ষেত্রে ডিল করে, কারণ আর মেডিসিন ডক্টর ডিল করে কোন ওষুধ কোথায় দেওয়া যাবে। কারণ নাহলে কি হয়ে যায়, মিস অ্যাবর্শন, মানে অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ওষুধের ইন্টারাকশনের কারণে অনেক সময় আপনার পড়ে যেতে পারে, ঠিক আছে, গর্ভপাত নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, সহজ বাংলায় গর্ভপাত নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার ওষুধ খুব ই করে দিতে পারে। অথবা এমন হতে পারে যে ওই বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, সবসময় যে গর্ভপাত নষ্ট হয়ে যাবে ব্যাপারটা না। যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খাওয়া নিষেধ, টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খাওয়া নিষেধ। কারণ কি, কারণ সেক্ষেত্রে বাচ্চার পরবর্তীতে সমস্যা হয়। বিশেষ করে কী ধরনের সমস্যা হয়, বাচ্চা যখন জন্মর পরে যে দাঁতগুলো ওঠে, নষ্ট দাঁত ওঠে, ঠিক আছে, দাঁতগুলো আর ভালো হয়, ঠিক আছে। তো এরকম এগুলো কিসের জন্য হয়েছে, কারণ ডেফিনেটলি ওই লেডি আপনার ওই সময় টেট্রাসাইক্লিন খাইছে বা এই জাতীয় ওষুধগুলো খাইছে, ওই গ্রুপের ওষুধ খাইছে, ঠিক আছে। তাহলে কি হলো, টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন নাম এখনো শুনে দেখাচ্ছি আপনারা, টেট্রাসাইক্লিন প্রায় এটা তো কমন ওষুধ আমাদের। আপনার যখন একটু ডায়রিয়া জাতীয় জিনিসগুলো হয় তখন তো টেট্রাসাইক্লিন আপনার খান না, পেট কামড়ানোর জন্য আপনার ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তো ওই ওষুধ সাধারণত প্রেগনেন্সির ক্ষেত্রে দিতে নিষেধ করে, ঠিক আছে। যদি কোনো কারণ খেয়ে যায় অনেক সময় মানে বাচ্চার ক্ষেত্রে সমস্যা হয়, আফটার ইফেক্ট হতে পারে, এমন না যে গর্ভপাত হয়ে গেছে, ঠিক আছে, বাট জন্মের পরে পরবর্তীতে সমস্যা হওয়ার চান্স থাকে। দেখাবো কি প্রেগনেন্সি ক্যাটাগরি, না লিখেন প্রেগনেন্সি ক্যাটাগরি A। হিউম্যান বডিতে আসে, হ্যাঁ, এই জন্য এটাতে আমরা ক্যাটাগরি A, মানে এই ওষুধটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি না, এরকম প্রেগনেন্সি ক্যাটাগরি বের করা। ড্রাগ, মানে ড্রাগের যেই সারা বিশ্বে যেই এটা আছে যারা কন্ট্রোল করে, ঠিক আছে, তারা যেভাবে বলছে প্রেগনেন্সি ক্যাটাগরি এতে আপনার কন্ট্রোল স্ট্র্যাটেজি শো নো রিস্ক অফ দ্য ফিটাস, ঠিক আছে। প্রেগনেন্সি ক্যাটাগরি এতে সাধারণত তেমন কোনো রিস্ক থাকে না। ফিটাস মানে কি, বাচ্চার যে ভ্রূণটা থাকে, ভ্রূণ মানে কি হয়, শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে তো একটা বাচ্চার জন্ম হয়, তাই না। তো জন্ম যখন হয় তখন এরকম একটা ভ্রূণ হয়, মানে ছোট্ট একটা মাংস পিণ্ড, ঠিক আছে, ছোট একটা মাংস পিণ্ড, এটাই আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, ঠিক আছে। তো এটাকেই ভ্রূণ বলে, ঠিক আছে। তো প্রেগনেন্সি ক্যাটাগরি এতে যদি আপনি কোনো ড্রাগ দেন সেক্ষেত্রে তেমন একটা কোনো রিস্ক থাকে না, ঠিক আছে, এখানে যেটা বলছে। আর বলছে স্টাডিজ হ্যাভ বিন ইন দ্য স্টাডিজ সাধারণত A B তে বলছে তেমন কোনো রিস্ক ওরা থাকে না, কিন্তু সি তে কিছু থাকে, B তে আপনার এভিডেন্স কিছু পাওয়া গেছে যে হ্যাঁ রিস্ক থাকে, ঠিক আছে। এটা তো আর আপনার প্রেগনেন্ট লেডির উপর অ্যাপ্লাই করা যাবে না। আপনি একটা প্রেগনেন্ট লেডি এনে বলে যদি আপনি যে আপনার ওখানে এই ওষুধ আমি দিয়ে অ্যাপ্লাই করবো, সেটা কি সম্ভব না? না, এটা কাদের ক্ষেত্রে করে,
অ্যানিমেলের ক্ষেত্রে করেন, সেটা র্যাবিট হতে পারে, বিভিন্ন রকম জিনিস হবে, হ্যাঁ সাধারণত ওদের উপরে অ্যাপ্লাই করে দেখা। এটা কিন্তু অ্যানিমেলের উপরে অ্যাপ্লাই করার করে একটা এভিডেন্স দেওয়া থাকে, ঠিক আছে। তো ডিতে কি আছে, কিছু পরিমাণ আপনার রিস্ক থেকে থাকে, ঠিক আছে। এতে দেওয়া যাবে, বিতে দেওয়া যাবে, কিন্তু সি আর ডিতে দেওয়া যাবে, সি আর ডিতে কিছু পরিমাণ রিস্ক দেওয়া থাকে। আর এক্সে বলছে যে কন্ট্রোল আর এক্সে যে টোটালি দেওয়া যাবে না, কারণ তখন আপনি ওই ওষুধের কারণে এই ফিচার্সটা অ্যাবনর্মালিটি দেখা যায়, ঠিক আছে। আর কি বলছে, রিস্ক অফ প্রেগনেন্ট ওমেন, শুধু ভ্রূণের ক্ষেত্রে যে আপনার রিস্ক দেখা যাবে তা না, মায়ের ক্ষেত্রে অনেক মাকে বাঁচানোর জন্য নেক্সট ক্যাটাগরি ওষুধ ইউজ করতে, হ্যাঁ ঠিক আছে। তখন আপনার এনি পসিবল বেনিফিট, ঠিক আছে। এইটুকু এখানে ইনফরমেশন দেওয়া আছে, এটুকু আমরা জানি। যার ডিটেলস দরকার আরও একটা কথা, আর কি বলছে হ্যাঁ অবশ্যই রাখা লাগবে। এটা কি আপনি কোথায়, আমি বলি আপনি একটা ওষুধ, কোন ওষুধ কোথায়, এটা তো আপনি শুধু জানলেন ABCD এই সম্বন্ধে। এবার একটা ওষুধের ধরন আছে, যেটা প্রেগনেন্সি ক্যাটাগরি কোথায় দেওয়া যাবে, এতে দেওয়া যাবে, বিতে দেওয়া যাবে, সিতে দেওয়া যাবে, ডিতে দেওয়া যাবে না এক্সে দেওয়া যাবে, ঠিক আছে। তখন যখন আপনি জানবেন ওই ওষুধ সম্বন্ধে, তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সাপোজ ধরেন এরপরে চলে যান 4 চলে যান অ্যান্টি আলসার ড্রাগে চলে যান। সাপোজ এই ওষুধটা আমি দেখি, ওমিপ্রাজনটাই দেখি, ঠিক আছে। প্রতিটা ওষুধের এই ডিটেলস সম্বন্ধে জানতে হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু মেডিসিনের এরপরে দেখেন আমি বলি MBBS পাস করে তো সবাই আসে, একদিকে একদিক চলে যায় না। যারা শুধু ওষুধ নিয়ে থাকে তারা কিন্তু শুধু ওষুধ নিয়েই পড়াশোনা করে। যে সার্জারিতে চলে যায় সে সার্জারিতে চলে যায়, যে গাইনোকোলজিতে চলে যায় করে যায়, কেউ আই সেকশনে চলে যাচ্ছে, কেউ কার্ডিওভাস্কুলারে চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। আর শুধু মেডিসিনের ডক্টরও কিন্তু আছে না, মেডিসিনের স্পেশালিস্ট, তার কাজ কি ওষুধ নিয়েই পড়াশোনা করে। তার কাজ হচ্ছে পৃথিবীতে যত রকম ওষুধ আছে, ঠিক আছে, সেগুলোর সম্বন্ধে ডিটেলস জানা। একটা ওষুধ সম্বন্ধে, একটা গ্রুপের ওষুধ সম্বন্ধে অনেক কিছু জানতে হয়, ঠিক আছে। এই গ্রুপের ওষুধ সম্বন্ধে আপনাকে অনেক কিছু জানতে হবে, কোথায় দিতে হচ্ছে, কোথায় দেওয়া যাবে না, কতটুকু পরিমাণ দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, আর হচ্ছে প্রেগনেন্সি লেডিদের কতটুকু দেওয়া যাবে, ঠিক আছে। এরকম কিছু ব্যাপারগুলো থাকে। যেমন দেখেন ওমিপ্রাজল কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে, ঠিক আছে। যেমন আগে এটা বলি কী ধরনের ড্রাগ, সেটা আগে বলি। অ্যান্টি আলসার ড্রাগ, অ্যান্টি আলসার মানে কি, আলসার যেখানে যাতে না হয় সেই সব ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আলসার যেন না হয়, অ্যান্টি আলসার ড্রাগ। যে সকল ড্রাগ হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার ডিজিজ। এখন আসেন হাইপার অ্যাসিডিটি আর পেপটিক আলসার ডিজিজ কি, সেটা তো আগে জানতে হবে। হাইপার অ্যাসিডিটি মানে আমাদের স্টোমাকে, আমরা পড়ে আসছিলাম না অ্যাসিড ফর্ম হয়, মনে আছে? দেখেন ওই গ্যাস্ট্রিক জুস যেগুলো আসে সেগুলোর মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম হচ্ছে, পেপসিন আসছে, আরও কিছু কিছু আছে না, তো ওইখানে আমাদের কী হয়, কিছু অ্যাসিড আসে, ঠিক আছে। তো কোনো কারণে যদি অ্যাসিডের মাত্রাটা ওখানে বেড়ে যায়, তখন আপনার হাইপার অ্যাসিডিটি হবে। তার মানে ওই যে আমাদের বুকে জ্বালা পড়া করতেছে, অনেক সময় ভিতর দিয়ে গ্যাস হচ্ছে, দেখেন না, তখন আমরা কিসের ওষুধ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাই। ওই গ্যাস্ট্রিকের ওষুধের কাজ কি, ওই যেই আপনার অ্যাসিডের মাত্রা ওইটাকে যদি কমাই দিতে পারি তাহলে আমার অ্যাসিডটা কমে যাচ্ছে, এটাকেই বলে হাইপার অ্যাসিডিটি, মানে অ্যাসিডটা বেড়ে যাবে। আর কি পেপটিক আলসার, তার মানে কি, এই যে আমাদের স্টোমাক ছিল না, এরকম স্টোমাক ছিল না, এই অ্যাসিডের পরিমাণ যদি মাত্রা অতিরিক্ত হয় তাহলে কি হয়, এই স্টোমাকের ওয়ালে ছোট ছোট ক্ষতের সৃষ্টি করে, ঠিক আছে। এই ছোট ছোট ক্ষত যখন হতে থাকে, এটাই আস্তে আস্তে কি হয়ে যায়, আলসার ফর্ম হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। তো এই আলসার ফর্মটা কেন হয়, অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেলে। আপনি দীর্ঘদিন আপনার অ্যাসিডের সমস্যা আছে, অ্যাসিডিটি ফর্ম, হাইপার অ্যাসিডিটি আসে, কিন্তু আপনি কোনো ধরনের চিকিৎসা নিচ্ছেন না, ওষুধ খাচ্ছেন না, বা ওইটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন না, হ্যাঁ, আপনি ঠিকই তেলযুক্ত মশলাযুক্ত খাবার খেয়ে যাচ্ছে, আপনার হজমের সমস্যা হচ্ছে, আর কি হচ্ছে, অ্যাসিড ফর্ম করছে, বারবার অ্যাসিড, ওখানে বেশি পরিমাণ অ্যাসিডের মাত্রা আস্তে আস্তে কী হচ্ছে, এগুলো আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হচ্ছে, ক্ষত হতে হতে কী হয়ে যাচ্ছে, আলসারের সৃষ্টি হচ্ছে, এটাকেই বলতেছে পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো যাতে না হয়, হ্যাঁ, এই ধরনের জিনিস যাতে না হয়, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো এই ওয়ালগুলোতে যাতে না হয়, তার জন্য আপনার কী করা হয়, এই ওষুধগুলো দেওয়া হয় যাতে অ্যাসিডের মাত্রাটা কমায় ফেলা যায়। তাহলে আমার আলসারও আর
আলসার ড্রাগ ব্যবহার করা হয়। এখন অ্যান্টি আলসার ড্রাগের কিছু জেনেটিক নাম দেখুন। ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো সবই কি নাম? জেনেটিক নাম। বলেন, আমার সাথে বলেন। ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল, পেন্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, লেন্সোপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল। মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? রেনিডেরিন, ফেমোডিন, মনে করেন ফেমোডিন। আমি মুখস্থ করালে স্টুডেন্টদেরকে এভাবে মুখস্থ করাই। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এই চারটা আগে মুখস্থ করবেন। ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এই চারটা মুখস্থ করছেন ভালো করে। এরপরে লেন্সোপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল, এই দুটো একসাথে মুখস্থ করবেন। লেন্সোপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল। মাথা ঘুরতেছে? মাথা ঘুরতেছে? মাথা ঘুরতেছে না? আচ্ছা, লেন্সো এই ফার্মাকোলজি সাবজেক্টে এখন শুধু গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছে, ভিতরে যখন আরও ওষুধের নাম পড়বে তখন আরও মাথা ঘুরবে, ঠিক আছে? এই জন্য আমি শুধু আনসারটা পড়াচ্ছি। লেন্সোপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল, ওকে? এরপর রেনিডিনিন, রেনিডিনিন। এখন দেখেন জিনিসটা সহজ হয়ে গেছে। কি কি? ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, পেন্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল, লেন্সোপ্রাজল, প্রাজল, ডেক্সলান্সোপ্রাজল, ডেক্সলান্সোপ্রাজল, হ্যাঁ, রেনিডিনিন, ফেমোডিন, ঠিক আছে? এগুলো সব কি? গ্যাসের ওষুধ, ওকে? রেনিডিনিন, ফেমোডিন সাধারণত আমরা ওই যে নিউট্যাক ছিল না, মনে আছে? নিউট্যাক 150 mg যেটা ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? ওটা যেহেতু শরীরের জন্য ক্ষতিকর, ওটা ব্যান্ড হয়ে গেছে, কিন্তু এতদিন তো খেয়েছি। ওটা কি সাধারণত আমরা আগে কোথায় ইউজ করতাম? যখন অল্প পরিমাণ অ্যাসিডিটি, প্রাথমিক পর্যায়ে আপনি আগেই তো আপনি অন্য মানে ওষুধের মতো ভাগ আছে। আপনি প্রথমে আপনি কি দেবেন? নাপা জাতীয় ওষুধ দেবেন, ব্যথা কমানোর জন্য। না কমলে তারপরে আপনি আস্তে আস্তে তখন আপনি অ্যাসিক্লোফেনাক গেলেন, অ্যাসিক্লোফেনাকের পরে আপনি ডাইক্লোফেনাক গেলেন, ডাইক্লোফেনাকের না ব্যথা না করে ডাইক্লোফেনাক সোডিয়ামে গেলেন। মানে এভাবে আপনাকে পরপর যেতে হবে। হুট করে প্রথমে তো আপনার ডাইক্লোফেনাক সোডিয়াম আপনি দিতে পারবেন, প্রতিটা প্রাথমিকভাবে যে আপনাকে আস্তে আস্তে ওষুধে, কারণ ডাইক্লোফেনাক সোডিয়াম দেওয়ার পরে যদি আপনার কাছে আর কোনো ওষুধ না থাকে তখন কী করবেন? এরপরে যদি ব্যথা না কমে, তো এভাবে জিনিসগুলো রোগীর অবস্থা বুঝে আপনাকে দিল। সব রোগীর সমান ব্যথা থাকে না, সব রোগীর সমান সমস্যা থাকে না, ঠিক আছে? তো ব্যাপারগুলো এরকম। এখন আসেন ওমিপ্রাজল কোথায় কোথায় ইউজ করা যাবে, এই গ্রুপের ওষুধগুলো কোথায় কোথায় ইউজ করা যাবে একটু ছোটো করে পাশে লিখে নেব, ঠিক আছে? এখানে তো সব লেখা নাই, আমি আরেকটু বলে দেবো। পেপটিক আলসার, ঠিক আছে? মানে এই গ্রুপের ওষুধগুলো কোথায় কোথায় ইউজ করা যাবে, ইন্ডিকেশন লিখবে, ইন্ডিকেশন। পেপটিক আলসারে ইউজ করবেন, হাইপার অ্যাসিডিটিতে ইউজ করবেন, এটা তো জানেন। এইচ পাইলোরি ইনফেকশন, ঠিক আছে? এইচ পাইলোরি ইনফেকশন, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটাকে বলে এইচ পাইলোরি। এইচ পাইলোরি ইনফেকশন, তার মানে ইনফেকশন বানানো জানেন, ঠিক আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ব্যাকটেরিয়া জাতীয় জিনিস যেটা আপনার শরীরে একটা ইনফেকশন করে, তখন এই ক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যাগুলো হয়। যদি হয় তখন আপনি এই জাতীয় ওষুধগুলো ইউজ করতে পারবেন। আরেকটা আছে গার্ড, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, আচ্ছা GERD, গার্ড, ঠিক আছে? GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ঠিক আছে? কোথাও যদি লেখা থাকে দেখবেন, আপনারা পাবেন। বেশি না হলে বেশি কষ্ট হলে চলে যান। আপনি এমন বললেন না যে আমার কষ্ট হচ্ছে, চলে যান। যদি আর 5 মিনিট ক্লাস আছে আপনি যেতে পারেন, কারণ আপনার খারাপ লাগছে স্বাভাবিক। আর এগুলো নেওয়া আরও বেশি কষ্ট। এগুলো তখনই নেওয়া যায় যখন মাথা ঠান্ডা থাকে, ঠিক আছে? ফার্মাগুলো যে আমরা সবসময় ক্লাস করতাম প্রথমে, মানে সকাল 8টার সময় যে ক্লাস করতাম, ঠিক আছে? কারণ এগুলো শেষে আর মাথায় কিছু থাকবে না। 12টার সময় ক্লাসে এগুলো আমাদের নিজেদের মাথায় থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা আজকে শুরু করলাম, যেহেতু প্রাথমিক বলে আজকে শুরু করলাম, কিন্তু নেক্সট যখন হবে তখন প্রথম দিকেই দিবে। গার্ড মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক, ঠিক আছে? ইসোফেজিয়াল পড়ে আসছিলেন, মনে আছে? এইখানে কি ছিল? স্টোমাকের এখানটা কি ছিল? কষ্ট হচ্ছে আমি জানি, জাস্ট ইসোফেগাস ছিল, ঠিক আছে? এই সেই গ্যাস্ট্রো মানে স্টোমাকের কথা বলতেছে, আর এই হচ্ছে ইসোফেজিয়াল রিফ্লাক্স মানে কি জানেন? ব্যাক করা, মানে কোনো কিছু ব্যাক করা, ফেরত আসা, ঠিক আছে? সেটাকে বলে রিফ্লাক্স। ডিজিজ মানে তো রোগ, তার মানে আপনি যে খাবারটা যাচ্ছেন এটা উল্টো বের হয়ে যাচ্ছে, রিফ্লাক্স করতেছে, ঠিক আছে? এইসব ওষুধ, এইসব ক্ষেত্রে আপনার এই ওষুধগুলো ইউজ করা লাগে, ঠিক আছে? কোনো কারণে আপনার এগুলো হয়, অনেক বেশি হয়। সবাই তো সব পরিমাণ খাবার লোড দিতে পারে, বমি করে দেয় না, স্টোমাক ছোটো,
স্টোমাকের ধারণ ক্ষমতা ছোট, অথবা হাইপার অ্যাসিডিটি হচ্ছে, অতিরিক্ত পরিমাণ জিনিসগুলো নিতে পারছে না, ঠিক আছে। অনেক সময় এগুলো এখন গার্ড যদি পড়াতে চাই তাহলে আবার আরেকটা ক্লাস, মানে শুধু গার্ডই অনেক কিছু করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট ইনিশিয়াল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ইনিশিয়াল একটু বলতেছি, হ্যাঁ, কারণ আমি যদি এখন গার্ড দিয়ে পড়াতে চাই তাহলে গার্ড কি সেটা পড়াতে একটু বলতেছি, জিনিসগুলো বোঝেন। এই ধরনের রিফ্লাক্স হয়, মানে বমি হয়ে যায় বা খাবারটা ব্যাক করতেছে, ঠিক আছে, সেসব ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই পড়বে, এর বেশি পড়লে এইচ পাইলোটি, এই ধরনের রোগ যদি হয়ে থাকে সাধারণত এই ওষুধগুলো দিতে হয়, ঠিক আছে। এই ধরনের রোগ, এটা তো রোগ, এটা কি, এটা একটা রোগ, এটা কিন্তু ওষুধ না। হ্যাঁ, এটাকে মাথা ভুলাই গেছে, কোনটা রোগ আর কোনটা ওষুধ মাথায় মনে করতে হবে। এটা একটা রোগ, কি রোগের নাম কি? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ঠিক আছে। ডিজিজটা কি? খাবারগুলো উল্টো চলে আসে, ঠিক আছে। তো এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের সাধারণত এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো দেওয়া লাগে, ঠিক আছে, বোঝা গেল। এই ওমিপ্রাজল দেওয়া দেবে আপনি, অথবা পেন্টোপ্রাজল, ইসমিপ্রাজল, মানে এই গ্রুপের ওষুধ আপনাকে দেওয়া লাগবে। অথবা আমি সহজ বানায় বলি, এই ওষুধগুলো এখানে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, মানে ইন্ডিকেশন, এগুলো হচ্ছে এই ওষুধের ইন্ডিকেশন, মানে এই জায়গাগুলো এই ওষুধগুলো দেওয়া লাগে। আপনার কাছে চলে যান, চোখ লাল হয়ে গেছে, বেরোন, আপনি আগে বেরোন, ওনাদের সাথে পরে কথা বলতে, আপনি আগে যান, যে আগে হাত মুখ ধুন আর পানি খান, অথবা ঠান্ডা জাতীয় কোনো একটা জুস টুস খান। আচ্ছা, এইচ পাইলোটি, তারপরে হাইপার অ্যাসিডিটি, ওই যে বললাম না অ্যাসিড বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? গ্যাসের ওষুধ ইউজ করবেন। কোনগুলো ইউজ করবেন? এই ওষুধগুলো ইউজ করবেন, ওমিপ্রাজল ইউজ করবেন, অথবা পেন্টোপ্রাজল, ইসমিপ্রাজল, ঠিক আছে, এই গ্রুপের ওষুধগুলো ইউজ করবেন, বুঝতে পারছেন? এইচ পাইলোরি ইনফেকশন মানে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এক ধরনের ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার, বানাম তো আমার নিজেরই মনে নেই, হেলিকোব্যাক্টার এরকম নাম ছিল, হয়তো বানান একটু ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই গুগল থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোতে আপনারা এগুলো ইউজ করবেন। আর এর পরবর্তীতে ফার্মাকোলজি যেহেতু শুরু হয়েছে, না এগুলো যে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমার নিজেরও তো এত মুখস্থ নেই, স্বাভাবিক, অনেক কিছুতে ইউজ হয়, আমার তো এতগুলো পড়েছে, আমার সব ওষুধের কি সব কোথায় কোথায় ইউজ হবে সব মনে থাকে না, বেসিক কিছু জিনিস মনে থাকে, সব তো মনে থাকে না। এই জন্য আমি নিজেও কিন্তু দেখছেন গুগলে দেখে আপনাদেরকে কিছু পড়াচ্ছি, সব আমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। শুধু তো ইন্ডিকেশন পড়াইছি, এখন তো কোনটা ইন্ডিকেশন পড়াইছি, হ্যাঁ পাবেন। আর কিছু অ্যাপস আছে, লিঙ্কস আছে, আরও মেডি নামে মনে হয় একটা অ্যাপস আছে, মানে এখানে ওই অ্যাপসগুলো লিঙ্কস, DIMS, হ্যাঁ DIMS, লিঙ্কস দেখেন, DIMS, এটা আপনি পাবেন। এটা হচ্ছে আপনার ইসের কি বলে, সব আছে। এটা হচ্ছে আপনার ওষুধেরই একটা অ্যাপ, ওষুধের অ্যাপ, এটা অবশ্যই মোবাইলে রাখবেন, যেহেতু বিশেষ করে যারা ফার্মাসি দিবেন, ফার্মাসি কারা দিবেন, ফার্মাসি, তাহলে তো আপনাদের আগে লাগবে, ঠিক আছে। আমরা ডাক্তারি পাতে ওষুধ বিক্রি করার ফর্মুলা জানলে যথেষ্ট। হ্যাঁ, এটা কেন অ্যাপস লাগবেন আমি বললাম, সব ওষুধের ব্র্যান্ড নেম আপনার নাও থাকতে পারে, ঠিক আছে। আপনি অ্যাটলিস্ট তখন আপনার আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে সার্চ দিয়ে বের করা যাবে, যে ঠিক আছে, সার্চ দিয়ে আপনি বের করলেন, আচ্ছা এই গ্রুপের ওষুধ ফাইন, তাহলে এই গ্রুপের এই ওষুধটা নাই কিন্তু অন্য কোম্পানিতে তো আছে, ঠিক আছে, ব্যাপারটা এরকম। প্রেসক্রিপশনের উপরেই অনেক সময় নির্ভর করা যায়। বোঝা গেল? এখন এটার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, অনেক ফার্মেসিতে আমি ধরেন যে রোগীরা শুধু প্রেসক্রিপশন নিয়ে আসে যে ওষুধ কিনতেছে, আর ওই ফার্মেসিতে ধরেন যেসব রুরাল এরিয়া আছে ওই এরিয়াতে অনেকে সরাসরি যখন ডাক্তারের কাছে যেতে পারে না, তখন ফার্মেসিতে আসে যে আমার এই সমস্যা। অবশ্যই এখনো পর্যন্ত রুরাল এরিয়াতে, সব এরিয়াতে, ঢাকাতে আগে সবাই ফার্মাসিতে যাই। তখন তো ওই যে রোগের ধরন বুঝে তাদেরকে ড্রাগস দেওয়া হয়। আপনি ইনিশিয়াল কিছু ড্রাগ দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু সব ওষুধ যেমন এখন যেমন অ্যান্টিবায়োটিক দেওয়া নিষেধ হয়ে গেছে ফার্মাসিতে, বড় করে ঝুলাই রেখা থাকে, দেখবেন যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। কারণ কি আমি বলি, ফার্মাসি দেওয়াতে যেটা একটা আমাদের দেশে অসুবিধা সুবিধা সবই আছে, পাইছেন? এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে তারপরে দিতে হবে, ঠিক আছে। আপনি কোন সেক্টরে আছেন সেটা দিয়ে তারপর আপনার নাম, ঠিকানা, আইডি কার্ড যা যা লাগবে, আর হচ্ছে
মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আছেন, ওখানে অপশন আছে, ওই অপশনে কিংবা ফার্মেসি সেলসম্যান হ্যাঁ, হ্যাঁ। যেটা নেন আপনি একটা দিয়ে দিয়ে আপনি ওটা অ্যাপস আমি এই পরিস্থিতি কি দিতে পারি, কারণ আমি তো আজকে ওখানে অপশনগুলো দেখে আপনি দিতে পারবেন। ওই যে বললো আপনি ফার্মাসি সেলস অথবা মেডিকেল ইনস্টিটিউট যে স্টুডেন্ট আপনি দিতে পারবেন। স্টুডেন্ট ক্যাটাগরি থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ আছে, আপনি সেই ক্যাটাগরি আছে, লাস্ট ক্যাটাগরি থেকে শুরু করে সব ক্যাটাগরি, ডক্টর থেকে শুরু করে সব আছে, ঠিক আছে। আচ্ছা, ওই যে আরেকটা জিনিস কি জানি যে বলতে ওই অ্যান্টিবায়োটিক কেন অ্যান্টিবায়োটিক কেন অ্যাক্টিভেট আমাদের হচ্ছে কি অ্যান্টিবায়োটিক সবসময় বলে না যে এই অ্যান্টিবায়োটিকটা শুরু করলে অবশ্যই 7 দিনে কমপ্লিট করবেন। আমি বলি সাধারণত একটা সিম্পল উদাহরণ দিই, ফ্লামিড আপনি আপনার সাধারণত কি হচ্ছে, পাতা পায়খানা হচ্ছে অথবা পেট কামড় দিচ্ছে, আপনি এই দোকানে গেলেন, আপনাকে ফ্লামিড ধরাই দিল, ঠিক আছে। ফ্লামিডে ধরাই দিল, আপনি নিয়ে আসতেন, কয়টা খেতে হবে, কয়দিন খেতে হবে বললো না, আপনাকে 2টা ওষুধ দিয়ে দিল, আপনি খেয়ে ফেললেন, বা খুব বেশি হলে 4টা দিয়ে দিল, আপনি খেয়ে ফেললেন, হ্যাঁ, খেয়ে কিন্তু আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছে। এখন আপনাকে সুস্থ হবে, এটা একটু বুঝেন, এটা আগে বুঝে নেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগে বুঝে নেন। দেখেন, আপনি দিলেন, আপনি খেয়ে সুস্থ হয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফার্মাসিতে গেছি, লোকটা দিচ্ছে আমাকে ওষুধ, ভালো ওষুধ দিচ্ছে, আমি সুস্থ হয়ে গেছি, আপনি হ্যাপি, পেশেন্ট হ্যাপি, ফার্মাসিও হ্যাপি, সব ঠিক আছে। কিন্তু কি সমস্যা হয়েছে দেখেন, পেশেন্টের কি করবে, ফ্লামিড যখন আপনার শরীরে পড়বে, একটা ওষুধেই 90 থেকে 95% জীবাণু মরে যায়। 90 থেকে 95% জীবাণু আপনার একটা ওষুধ থেকে 2টা ওষুধ করলেই জীবাণুগুলো মরে যায়। কিন্তু আপনার শরীরে কিন্তু এখনো 5% জীবাণু আছে কিনা, আর 5% জীবাণু আছে কিনা, ওই 5% জীবাণুটা ধ্বংস করতে গেলে আপনাকে ডোজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আইদার আপনি 3 দিন করেন, 5 দিন করেন, আর 7 দিন করেন, ঠিক আছে। অবশ্যই আপনাকে মাত্রা অনুযায়ী এই ডোজটা কমপ্লিট করতে হবে। আপনি করলেন না, 2টা ওষুধ খাইলেন, আমার পেট কামড়ানো শেষ, পাতলা পায়খানা শেষ, সব কিছু হয়ে গেছে, আমি ফাইন, ওকে ফাইন, সব কিছু ম্যাক্সিমাম পেশেন্ট তো 1 পিস 2 পিস যতই ফার্মাসিস্ট বলুক যে না আপনার এটা 5 দিন খেতে হবে, সেটা জানছে। এটা তো এখন ইদানিং সচেতনতা বাড়ছে, কিন্তু এখান থেকে এর আগে সচেতন, আমি তো নিজে মেডিকেলে আসার পরে জানছি, আমি এর আগে নিজে জানতাম, নিজেও জানতাম না, ঠিক আছে। তো এই 5% জীবাণুটা আপনার শরীরে থেকে গেল, এবং সে এই ওষুধটাকে চিনে ফেললো কিন্তু, ঠিক আছে, যে হ্যাঁ আমার বিরুদ্ধে কাজ করার জন্য এমন একটা জিনিস আসছিল, ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাসও কিন্তু ভর্তি, ঠিক আছে, এখন আসছিল, সে চিনে গেল। এরপরে যখন আপনি এই ওষুধটা তাকে দিবেন, সে এই ওষুধে আর কাজ হচ্ছে না, তখন পেশেন্ট এসে বলবে আমার তো আর এই ওষুধে কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ সে এই ওষুধটা তার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে বাধা হয়ে গেছে, ঠিক আছে, কারণ সে কোর্সটা কমপ্লিট করতে পারে নাই, জীবাণুটা রয়ে গেছে, এবং এই জীবাণুটা তার শরীরের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, তখন আর এই ওষুধে কাজ করছে না, তখন কি করতে হচ্ছে, এর থেকে আবার হায়ার ডোজে যেতে হচ্ছে। এই জন্য বাংলাদেশের মানুষের প্রাথমিক ওষুধগুলো দিলে কাজ করে না, এই জন্য এখন ডাক্তারদেরকে কিন্তু জানুক না জানুক আগেই একটু হায়ার ডোজে দিতে হয়, ঠিক আছে। ব্যাপারগুলো অ্যান্টিবায়োটিকের সেম জিনিস, সবার শরীরে এখন সব অ্যান্টিবায়োটিক, অনেক ভালো ভালো ওষুধ আছে, অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু আপনার শরীরে কাজ করতেছে না, কারণ কি কোনো এক কালে আপনি ওই ওষুধ 2-4টা খেয়ে জ্বর কমে গেছে, থামাই দিচ্ছেন, আরে কিন্তু না আর কেন 50 টাকা 100 টাকা খরচ করে 100 টাকা খরচ করে ওষুধটা খাবো, এগুলো তো কম, এরপরে ওই ওষুধ আপনার শরীরে আর কাজ করবে না। তার মানে কি হয়ে গেছে, এটাকে বলে ড্রাগ রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স, মানে এই ওষুধ আপনার শরীরে আর বাধা হয়ে গেছে, আর কাজ করবে না করার কারণে, জি ফুলফিল না করবে। এখন কি করতে হবে, ওর থেকে আরো বেশি হায়ার যেসব ওষুধ আছে সেগুলো আপনাকে দিতে হবে। এখন হায়ার দিতে দিতে তারও তো একটা লিমিটেশন আছে ভাই, অনেকের এমনই আছে আর কোনো ওষুধই কাজ করতেছে না, আর ডক্টরের কাছে কোনো ওষুধ দিয়ে দেবে, আর কি করবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এই জন্য আপনার এই অ্যান্টিবায়োটিক দিতে এখন কি ছাড়া দেওয়া যাবে না, প্রেসক্রিপশন ছাড়া এখন আর দেওয়া যাবে না। 2-4টা দিয়ে দিত, হ্যাঁ তখন তো জানতো না, আর আপনি না হয় করতেছেন, সবাই সব ফার্মাসিস্ট কি ফার্মাসি যারা দিচ্ছে তারা কি সবাই পড়া, একজন মাত্র কোনো রকম লাইসেন্স নেওয়ার জন্য করছে, বাকি যারা আছে যে স্টাফরা আছে তারা তো দেখে ওই প্রেসক্রিপশন দেখে তার লক্ষণ দেখে বা তার থেকে জিজ্ঞাসা করে, সবাইকে আপনি যেমন এত বয়স পর্যন্ত এসে তারপরে যে উনি পড়ার প্রয়োজন মনে করছে, সবাইকে মনে করে অনেকে আছে তো বুঝাইলো জানেই না, হ্যাঁ তাহলে প্রেসক্রিপশন দেখে আমাদের দেশে শোনা পেটের ব্যথার জন্য এই ওষুধটা খাই না,
আর একজন আসলো ওই ওষুধ এখন পরিপূর্ণতার একটা automatic দিয়ে দেয়। তো সেটা আর সেটা গ্রাম কোথায় অঞ্চলে অনেকের মুখ আসতো, আপনাদের হ্যাঁ, সাধারণ লোকেরও মুখ আসতো। আমরা ওটাই বলতেছি, এটা সব দিকেই সমস্যা। আমরাও অনেক সময় পেশেন্ট হিসেবেও নিতে চাই না, ঠিক আছে, বুঝতে চাই না ব্যাপারগুলো এরকম। আপনি না হয় এসে করতেছেন, আপনি জানতেছেন, সবাই যে জানেন। মানে রোগীর রোগ ভালো হবো না অন্য ওষুধ সেল করতে পারলে যে কোয়ালিটি ওষুধ যেগুলো অবশ্যই কমিশনের একটা আশা থাকে। কমিশনের একটা অনেক কিছু আছে ভাই, শুধু আপনাদের ডক্টরদের মধ্যেও এইগুলো আছে, আছে সব সেক্টরেই সমস্যা থাকে, সব সেক্টরেই সমস্যা থাকে। এগুলো চিন্তা করলে তো আরো এটাই ওইভাবেই আমরা আমরা চেষ্টা করবো যে কারোর যাতে ক্ষতি না হয়। সবসময় একটা জিনিস মনে রাখবেন, না জানলে রেফার করে দিবেন। হ্যাঁ, সবাই সব 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 পেশেন্ট যে আমার দ্বারা সুস্থ হবে তা না। আবার অনেক বড় ডাক্তারের কাছে যে সব পেশেন্ট সুস্থ হবে তা না। অনেক জুনিয়র ডাক্তারের কাছেও অনেক কঠিন রোগী ভালো হয়, আবার অনেক ভালো ডাক্তারের কাছে অনেক রোগী ভালো হয় না। 100 জন দেখলে আপনি 100 জনকে ভালো করতে পারবেন না। তাই জন্য রেফার ব্যাপারটা থাকে। একজন আমার পক্ষে এটা সম্ভব, তাকে রেফার করে দেন। আপনার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, অন্য যে জানে তার কাছে জিজ্ঞেস করে দেন। তবে চেষ্টা করবেন আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। ক্ষতি না। এটাই। কোন সাইডে আছে আপনি আমি ডেন্টাল সেকশনে আছি, এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনোভাবে যাতে কারোর ক্ষতি না হয়। এইটা যদি মাথায় থাকে ইনশাআল্লাহ ভালো থাকবে। বাকিগত ব্যাপারে কিছু কাগজপত্র না থাকলে সরকারি করে দেবে। সব পাইছে, এটা তো জীবন মরণ একটা ব্যাপার। এখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারলে সেখান থেকে একটা নিয়ে আমি তো শিক্ষাটা নলেজ মানে তারপরে আপনাদের ধরেন এসব করলে তো মানুষেরই আর ক্ষতি হবে অনেক সময় পুলিশ প্রেসক্রিপশনের উপর অনেক সময় ফলো করতে করতে হ্যাবিট হয়ে যায়। ডাক্তারি করতে পারলে সব কিছু জানতে হয়